পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব মাটির সুরক্ষা। এই মাটির সুরক্ষা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের শ্রোতা বন্ধুকে জানিয়ে দিলাম যে প্রথমেই আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, বিষয় মাটির সুরক্ষা। তো এই মাটির সুরক্ষা, এই কথাটা বলতে আমরা ঠিক কি বুঝি?
মাটি সুরক্ষা এখনকার দিনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রচুর আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যে সেফ সয়েল, মাটি বাঁচাও। তো মাটি সুরক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে আমরা যেটা বুঝি যে মাটিকে আমরা ক্ষয়ের থেকে বাঁচাতে হবে। ক্ষয় বলতে আমরা কি বুঝি? সয়েল ইরোশন। যদি বলি অবক্ষয়, সেটা হচ্ছে সয়েল ডিপ্লিশন। আর অধঃপতন মানে হচ্ছে সয়েল ডিগ্রেডেশন। তো এই তিনটে জিনিস থেকে যদি আমরা মাটিকে বাঁচাতে পারি, সেটাকে আমরা বলতে পারি মাটি সুরক্ষা। আচ্ছা, মানে আমরা ক্ষয় বাঁচাচ্ছি, অবক্ষয় বাঁচাচ্ছি এবং অধঃপতন থেকে মাটিকে বাঁচাচ্ছি। মানে মাটি এই 3 রকমভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। তো এই যে মাটি সুরক্ষা আমরা করছি, মানে এখন বলছেন যে আমরা সবাই সব জায়গাতেই বলছি যে মাটি বাঁচাও। এই মাটি বাঁচাও বা মাটি সুরক্ষার প্রয়োজনীয়তাটা কি, কেন করছি? দেখুন, মাটি তৈরি হয়েছে সেই 10,000 বছর বা তারও অনেক আগে, যখন আমাদের পৃথিবী তৈরি হয়েছে। সে পৃথিবী তৈরি হওয়ার পরেও সে আমাদের বিভিন্ন রকমের মানে ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল চেঞ্জ, মানে হচ্ছে বিভিন্ন রকমের এই চেঞ্জেসগুলো হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে মাটি তৈরি হয়েছে। তো মাটির কিন্তু গঠন এখনো চলছে, কেন কোনোদিনও কোনো রিয়াকশন, পরিবর্তনটা এখনো চলছে। হ্যাঁ, মানে কোনোদিনও আমরা ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ বা কি রিয়াকশন বা প্রতিক্রিয়া কোনোগুলো কিন্তু বন্ধ করতে পারবো না। এগুলো সবসময় চলতে থাকবে, দিনের পর দিন কিন্তু আমাদের মাটি পরিবর্তন হচ্ছে। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে আমরা যেই ধরনের চাষবাস পদ্ধতিগুলোকে দিচ্ছি বা অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ইউজ করছি বা অনেক রকমের আমরা যে কীটনাশক বা আগাছা মারার জন্য যে আমরা মানে রাসায়নিক জিনিসগুলোকে প্রয়োগ করছি, সেগুলোর থেকে দেখা যাচ্ছে মাটির স্বাস্থ্য প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সুরক্ষা করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো পদ্ধতি নিয়ে ভাবতে হবে। তো এই মাটির রক্ষাটা কিন্তু বা সুরক্ষাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আজকাল। তো এই যে বললেন যে মাটি আমাদের 10,000 বছর আগে তৈরি হয়েছে, তো সেই সময় তো সুরক্ষার প্রয়োজন ছিল না, বা এর আগে যখন প্রথম চাষবাস শুরু হয় তখন তো সুরক্ষার প্রয়োজন ছিল না, কিন্তু পরবর্তীতে সুরক্ষার প্রয়োজনীয়তাটা এলো, কিন্তু কেন? ধরে নিন, মাটির মধ্যে প্রচুর রকমের আমরা কিন্তু অনেক কাজকর্ম করেছি। যেমন অনেক আগে আমরা একটা শুনতে পারতাম যে ঝুম চাষ। ঝুম চাষটা আমরা বেশিরভাগ দেখেছি যে আমাদের ভারতবর্ষের সেই নর্থের দিকে, মানে ধরে নিন পাহাড়ি অঞ্চল এলাকাগুলোতে, যেমন মেঘালয় বলুন, মণিপুর বলুন, ত্রিপুরা বন, এরকম কিছু জায়গা আছে যেখানে বিশাল বিশাল মানে বন জঙ্গল ছিল, যাকে আমরা ফরেস্ট বলি। তো ওখানে কি করতেন তারা? চাষবাস করার জন্য, তাদের লোকজনদেরকে খাওয়ানোর জন্য, ট্রাইবাল লোকজন যারা ছিলেন, তারা চাষবাস করার জন্য কি করতেন? একটা জমিটাকে সিলেক্ট করতেন, মানে ওখানে দেখতেন যে কোথায় ঠিক হবে। ওখানে কি করে যতগুলো গাছ ছিল সেই গাছগুলো কেটে দিত। কেটে কি করতো? তারা পুড়িয়ে দিত। পুড়িয়ে দেওয়ার পরে সেখানে কি হতো? সেই মানে যে ছাইগুলো তৈরি হলো, সেই ছাইগুলো মাটির সাথে মিশিয়ে দিল। তো তারা কিন্তু জানতো না ছাইয়ের মধ্যে যে কোন পুষ্টিটা বেশি, কিন্তু এখন আমরা জানি যে ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়ামটা বেশি পাওয়া যায়। তো এরা কি করতো? যখন এরা ছাইগুলো মাটির মধ্যে মিশিয়ে দিল, তারপরে তারা ফসল লাগাতেন। তো যেহেতু একদম নতুন জমি, সেখানে আগে কোনো ফসল হয়নি, খালি বড় বড় গাছ হয়েছে, সেখানে প্রচুর পাতা পড়তো, তো ওখান থেকে জৈব সার প্রচুর পরিমাণ মাটিতে ছিল, কার্বন কন্টেন্ট অনেক বেশি। তো এবার যখন এই জমির মধ্যে এরা ফসল করতে শুরু করলেন, প্রথম বছর খুব ভালো ফসল, দ্বিতীয় বছর তৃতীয় বছর আস্তে আস্তে ফসল ভালো হচ্ছে, কিন্তু আস্তে যত বছর পেরোচ্ছে, ধরে নিন আপনার 6-7 বছর পরে যেই ফসল পরিমাণ ওরা প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে পেয়েছে, সেটা কিন্তু 7-8 বছর পরে পাচ্ছে না, দেখছে কোনো কারণে ফলন কমে যাচ্ছে। তখন তারা কি করছে? ওই জমিটাকে ছেড়ে দিয়ে আরেকটি জমিকে সেম মানে পদ্ধতিতে আগের মতন কাজ করেছে। তো এই করতে করতে তারা অর্ধেক কিন্তু মানে যে বন জঙ্গলটা ছিল তাদেরকে কেটে ফেলেছে, গাছগুলোকে কাটা হয়ে গেছে, এবং প্রচুর যে মাটিগুলো যাকে খালি রেখে দিয়ে গেছে তার উপরে আর কোনো গাছ নেই। তাহলে কি হচ্ছে? মাটিগুলো কি হচ্ছে? মানে একদম মানে ঝুরঝুরে মাটি হয়ে গেছে, ওটাকে ঢেকে রাখার মতন আর কেউ নেই। তো যখনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব মাটিগুলো ধুয়ে, ওপরের স্তরের মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। তো মাটির এই ওপরের স্তরের যে রয়েছে পুষ্টিগুলো, সেইগুলোই কিন্তু গাছকে সব থেকে বেশি পরিমাণ কিন্তু নিউট্রিয়েন্ট বা পুষ্টি প্রদান করে। ওপরের লেয়ারটা যদি ধুয়ে চলে যায় মাটির, তাহলে কিন্তু মাটির কিন্তু উর্বরতা প্রচুর পরিমাণ কমে যাচ্ছে। তো একটি কারণ ছিল যে ঝুম চাষ। এই ঝুম চাষ কিন্তু মাটিকে প্রচুর পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি করেছে। আরেকটা কারণ যদি আপনাকে বলি, যে প্রচুর পরিমাণ এখনকার দিনে যখনই আমরা উন্নত ধরনের বীজ লাগাচ্ছি, যেটা আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ বলি, এই বীজগুলো যখনই আমি লাগাই তখন প্রচুর পরিমাণ আমার রাসায়নিক সার দিতে হচ্ছে এবং আমার প্রচুর পরিমাণ সেচ দিতে হচ্ছে। গাছগুলো যখন বড় হচ্ছে, এরা কিন্তু একদম মানে রোগ মানে বা কীট প্রতিরোধ করতে পারে না এরা।
এই জন্য প্রচুর পরিমাণ আমাকে তাকে কী করতে কীটনাশক দিতে হচ্ছে। তো কীটনাশকগুলো যখন আমরা দিচ্ছি সেগুলো কী হচ্ছে, যখন আমরা গাছে দিচ্ছি স্প্রে করছি সেগুলো কিছু পরিমাণ কিন্তু মাটিতেও পড়ছে। তো মাটির মধ্যে ক্ষুদ্র কিছু মাইক্রো অর্গানিজমস আছে, যেটা ব্যাকটেরিয়া বলি, ছত্রাক বলি, সেগুলো সব রয়েছে মাটির মধ্যে, তারা কিন্তু অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যদি তাদের সংখ্যা কমে যায়, মাটির কিন্তু উর্বরতা দিনে দিন কমে যেতে শুরু করে। আরেকটি কারণ বলতে পারি, এখন কী করছি, প্রচুর পরিমাণ আমরা মানে পাওয়ার টিলার ইউজ করছি, হারভেস্টার ইউজ করছি, মানে বড় বড় মেশিনারি ইউজ করছি জমির মধ্যে। মানে মেশিনের যে টায়ারগুলো রয়েছে তারা অনেক বড় হয়, তারা কি করছে মাটির মধ্যে একটা অনেক চাপ সৃষ্টি করছে। তো এই ভেজা মাটির মধ্যে যখনই আমি চাপ দিচ্ছি, সে মাটিটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে। যদি আপনার মাটি শক্ত হয়ে যায়, তখন কি হবে, বীজের যে গোড়াগুলো যখন বড় হবে তার ঠিক করে বড় হতে পারছে না, জল যখন বৃষ্টি হচ্ছে সেটা ঠিক মতো নিচে নামতে পারছে না, অনুপ্রবেশ করতে পারছে না, এবং যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো যে মানে আদান প্রদান যেটা হচ্ছে সেটা কিন্তু হয়ে উঠছে না। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু মাটির উর্বরতা কমে যাচ্ছে। কিন্তু তো মাটির রক্ষা করাটা আমাদের খুব দরকার। এবং আরেকটি বিষয় হচ্ছে যে দিনে দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমে যাচ্ছে। তো কৃষি কাজ করার জন্য আমি যে পরিমাণ জমিটা পাচ্ছি তার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করছি। কি করছি, আমি বিভিন্ন রকমের পদ্ধতি চাষের করছি, যেমন আমি মানে মাল্টিপল ক্রপিং করছি, মানে অনেকগুলো ফসল লাগাচ্ছি, তারপরে ইন্টারক্রপিং করছি, দুটো গাছের মাঝখানে রয়ে আরেক রকমের গাছ লাগিয়ে দিচ্ছি, মানে মাটিটাকে খুব বেশি পরিমাণ চাপ সৃষ্টি করে কিন্তু আমরা ফসল উৎপাদন করছি। তো এই প্রত্যেকটি কারণ কিন্তু মাটির ক্ষয়ক্ষতির বা উর্বরতা কিন্তু হারিয়ে দিচ্ছে। তো আমরা যদি ঠিক মতন মানে পদক্ষেপ না নিই, তাহলে কিন্তু এই মাটির যে উর্বরতা দিনে দিন ক্ষয়ে যাবে। এই জন্য আমরা মাটির সুরক্ষা করা খুবই প্রয়োজন। বেশ, আচ্ছা, এই যে আমরা মাটি সুরক্ষা করছি, তো মাটি সুরক্ষা করার ফলে আমরা কি কি লাভ পাচ্ছি, কি কি বেনিফিট আসছে আমাদের এখান থেকে? আচ্ছা, মাটি যখন আমরা সুরক্ষা করতে পারছি ঠিক মতনভাবে, তখন আমরা প্রথম যে লাভটা পাচ্ছি সেটা হচ্ছে মাটিকে ক্ষয়ের থেকে আমরা বাঁচাতে পারছি। মাটির ক্ষয় যদি প্রতিরোধ আমরা করতে পারি, মাটির ওপরের স্তরে যে পুষ্টিগুলো রয়েছে, যেমন আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলি, যেমন নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম, এগুলো সবই গাছের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তো এই প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু মাটির মধ্যে থেকে যাবে এবং প্রত্যেকটা ফসল কিন্তু পরিপূরকভাবে কিন্তু উৎপাদন দিতে পারবে। দ্বিতীয় বেনিফিট হচ্ছে গিয়ে যে আমরা যদি সীমিতভাবে আমরা রাসায়নিক সারগুলোকে প্রয়োগ করতে পারি, এই রাসায়নিক সারগুলো কিন্তু আমাদের মাটিকে ক্ষতিগ্রস্ত করছে, যে অম্লতা বাড়িয়ে দিচ্ছে বা ক্ষরবরতা বাড়িয়ে দিচ্ছে, বা আমাদের যে পানীয় জলের মধ্যে যে প্রচুর পরিমাণে নাইট্রেট চলে যাচ্ছে সেগুলো কিন্তু প্রতিরোধ করা যেতে পারে। কেন আমরা এই প্রচুর পরিমাণ নাইট্রেটের জন্য দেখতে পারি যে অনেক রকমের কিন্তু বাচ্চাদের রোগ হচ্ছে, যেমন ব্লু বেবি সিনড্রোম বা মিথেমোগ্লোবিনেমিয়া যেটা হতে পারে, বা পাশের পুকুরে সেই বেশি পরিমাণ নাইট্রোজেন বা ফসফরাস ধুয়ে চলে গেলে সেখান থেকে ইউটেরোফিকেশন হতে পারে, যে পুকুরের মধ্যে যে মাছগুলো হয়েছে তারা মারা পড়ছে ওই বেশি পরিমাণ অ্যালগিয়ে বা এগুলো প্রচুর পরিমাণ হয়ে যাওয়ার জন্য। তো এইগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারছি। আরেকটা হচ্ছে যে মাটির মধ্যে কিন্তু প্রচুর রকমের প্রাণী থাকে, যেমন আমরা খালি হয়তো ফসল নিয়ে ভাবছি, কিন্তু মাটি কিন্তু অনেক প্রাণী, যেমন আপনি ছোট প্রাণীর মধ্যে আপনি বলতে পারেন যেমন কেঁচো, পিঁপড়ে বলুন, উইপোকা বলুন, শামুক বলুন, তারপরে একটু বড় প্রাণীর মধ্যে যে বলি ইঁদুর বলি, ছুঁচো বলি, এরা সবাই কিন্তু মাটির মধ্যেই থাকে। তো আমি যদি মাটিটাকে সংরক্ষণ বা সুরক্ষা করে রাখতে পারি, এই প্রত্যেকটি প্রাণী কিন্তু সঠিকভাবে বেঁচে উঠতে পারবে। মাটি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এদের ঘরটাও কিন্তু ভেঙে যাবে। এবং এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার। একদম, কেন আমাদের সবটাই কিন্তু পৃথিবী ইকোসিস্টেম যেটা আমরা বলি, এরা কিন্তু সবাই ইকোসিস্টেমের একটা অংশ। তো এই জন্য মাটি সুরক্ষাটা খুবই প্রয়োজন। আরেকটা হচ্ছে যে আমরা মাটির উর্বরতাটাকে বাড়িয়ে রাখতে পারবো যদি মাটি সুরক্ষা করি। কেন দিনের দিন ধরে নিয়ে আপনার মাটির মধ্যে যদি কেমিক্যাল সমস্যা হয়, যেমন অম্লতা বেড়েছে, অ্যাসিডিটি, ক্ষরবরতা বেড়েছে, অ্যালকালিনিটি, সেইগুলোকে যদি ঠিক পরিমাণ আমরা যদি কোনো রকমভাবে মানে পদক্ষেপ না নিই তাদেরকে সেরে তোলার, যে চুন বেশি দেবো বা জিপসাম দেবো, সেগুলো না দিলে কি হবে, দিনের দিন ক্ষয়টা কিন্তু তৈরি হবে। তো এই সুরক্ষাটা করা আমাদের খুবই প্রয়োজন। মানে মাটি সুরক্ষা করলে আমরা নানান রকমের লাভ পাবো। তাহলে আমরা এতক্ষণ আলোচনা যেটা বুঝলাম আর কি, যে মাটি সুরক্ষা কাকে বলে বা মাটি সুরক্ষার প্রয়োজনীয়তা কি আছে এবং কেন দরকার, এবং মাটি সুরক্ষা করলে কি কি লাভ হবে আমাদের আর কি। তো এবার আমি একটু আপনাদেরকে জানতে চাইবো যে এই যে মাটি সুরক্ষা করার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করব।
আমি যদি পরপর পদ্ধতিগুলো বলি, প্রথম পদ্ধতি হচ্ছে সংরক্ষণ করা, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে মাটি ক্ষয় হচ্ছে দুটো বিশেষের জন্য, একটা হচ্ছে জল মাধ্যমে হতে পারে আর একটা হাওয়া মাধ্যমে হতে পারে। তো এটাকে আমরা প্রতিরোধ করতে হবে, যে জলের মাধ্যমে যে ওপরের স্তরের মাটিটা চলে যাচ্ছে সেটাকে প্রতিরোধ করতে হবে। এবং হাওয়া, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো দ্রুত বেগে হাওয়া হয় না, কিন্তু কিছু আমাদের ভারতবর্ষে কিছু স্টেট আছে, এমন রাজ্য আছে, যেমন হচ্ছে গিয়ে রাজস্থান আপনি বলুন, তারপরে কিছু পাঞ্জাব বা হরিয়ানাতে এমন কিছু জেলা আছে যেখানে প্রচণ্ড ধুলো ঝড় হয়। সেখানে কি হচ্ছে, মাটির ওপরের স্তরটা কিন্তু উড়ে চলে যাচ্ছে হাওয়াতে। প্রথমত সেগুলোকে আমাকে প্রতিরোধ করতে হবে, এবং সবসময় যেন মাটিটা ঢাকা থাকে মানে কি, সেখানে যেন কোনো না কোনো রকমের ঘাস হোক বা কোনো ফসল দিয়ে তাকে মানে ঢেকে রাখতে হবে, যাতে কি তাদের যে গোড়াগুলো থাকে তারা মাটির প্রত্যেকটা কণগুলোকে ধরে রাখবে। আচ্ছা, তো মাটিগুলো কোনোভাবে এই হাওয়া মাধ্যমে বা জল মাধ্যমে ক্ষয় হয়ে যাবে না। তো এটা হচ্ছে আমরা সংরক্ষণ করতে পারি, মানে প্রথম পদ্ধতি এটা। হ্যাঁ। দ্বিতীয় পদ্ধতি আমি যদি বলি, যে চাষ না দেওয়া, কোনো চাষ দেব না, কিন্তু এমন একটা জিনিস যে মাটিটাকে যদি আমি যত বেশি চাষ দিচ্ছি, ধরে নিন আমি যখন একটা ফসল বা বীজ লাগাবো, আমরা কি করি, একটা সিড বেড মানে একটা বীজতলা আমরা তৈরি করি আলাদা করে। তো সেটার মধ্যে আমরা কি করি, যত রকম ঘাস হয় বা যেগুলো আগাছা হয় তাদেরকে কিন্তু তুলে ফেলে দিই। তো কি হচ্ছে, মাটিটাকে আমরা কিন্তু মানে ঝুরঝুরে করে দিচ্ছি, আলগা করে দিচ্ছি। সেখানে কিন্তু যদি কোনো কারণে খুব জোরে একটা বৃষ্টি হয়, ও মাটিগুলো কিন্তু ধুয়ে চলে যাবে, সেই পুষ্টিগুলো কিন্তু ওপরের স্তরতেই ধুয়ে চলে গেল। তো আমরা যখন এই পদ্ধতিটা দেব, যে নো টিল ফার্মিং মানে হচ্ছে কোনো চাষ দেব না, তার মানে হচ্ছে কি মাটিটাকে কোনো সময় ফাঁকা রাখবো না। যদি মাটি আমরা ফাঁকা রাখি কোনো না কোনো কারণে, সেখানে হয় ধুলো ঝড় হোক বা বেশি পরিমাণ বৃষ্টিপাত হোক, সেটা থেকে যেন ওপরের স্তরের মাটি ধুয়ে না চলে যায়। এটা হচ্ছে তৃতীয় হচ্ছে গিয়ে যে আমরা কাভার ফসল মানে ধরে নিন যে দু ধরনের রোয়ের মাঝখানে ক্যাশ ক্রপ লাগিয়েছি, কোনো রকমের ফসল লাগিয়েছি, মাঝখানে যে গ্যাপটা থাকছে সেখানে আমরা কিছু কাভার ফসল লাগাই, যেগুলো যার পাতা অনেক বড়। সেগুলো কি হচ্ছে, মাটিতে আমরা যখন পাতাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি জমির মধ্যে, সে উর্বরতা বাড়াচ্ছে, মানে সবুজ সার হিসাবে যাচ্ছে, এবং মাটিকে জল দিচ্ছে, মানে ময়েশ্চার দিচ্ছে। মানে তাদের কি হচ্ছে, পাতার মধ্যে প্রচুর পরিমাণ ময়েশ্চার রয়েছে, সে জলগুলো কি হচ্ছে মাটির মধ্যে চলে যাচ্ছে। এভাবে মাটিতে কিন্তু আমরা পুষ্টি প্রদান করতে পারি এই কাভার ফসল দিয়ে। এটা হচ্ছে আরেকটা পদক্ষেপ। আরেকটা করতে পারি হচ্ছে গিয়ে ফসল পরিবর্তন। একই রকম যদি ফসল বারবার আমরা লাগাতে থাকি, সেখানে দেখা যাবে যে ধরে নিন একটা ফসল গম, সে হয়তো বেশি পরিমাণ আপনার নাইট্রোজেন নেয়। এবার কি হচ্ছে, প্রত্যেকবার যদি আপনি গমের পর গম কাটার পর আপনি আবার গম লাগাচ্ছেন, সেই নাইট্রোজেনের ঘাটতি কিন্তু দেখা যায় মাটিতে তৈরি হয়েছে। কিন্তু আপনি ধরে নিন এখন গমের পরে আপনি একটা কোনো সর্ষে লাগালেন বা তারপরে কোনো সবজি চাষ করলেন, তাহলে কি হচ্ছে যে নাইট্রোজেনের ঘাটতিটা প্রত্যেকবার হচ্ছে না। হয়তো সবজি চাষের সময় হয়তো তার পটাশিয়ামটা বেশি লাগছে, বা আপনি যদি কোনো ডাল চাষ করেন সেখানে হয়তো তার সালফারটা বেশি লাগছে। তো এই ধরনের আপনার জিনিসগুলো, যে একই কিন্তু যে সার বারবার কিন্তু মাটির থেকে কমে যাবে না, সেটা আপনি যদি এই মানে ফসল পরিবর্তন করেন, তাহলে বিভিন্ন রকমের পুষ্টিগুলো বিভিন্নবার প্রয়োগ হবে। তো আপনি সেভাবে মানে পুষ্টিগুলোকে মাটিতে কিছুক্ষণ ধরে সংরক্ষণ করতে পারবেন। আরেকটা হচ্ছে গিয়ে, যদি আমরা একই ফসল বারবার লাগাই, দেখা যাবে যে ওই ফসলের মধ্যে যে মানে কীট লাগছে বা কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাকের যে ইনফেকশনগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে বারবার ওইগুলোর মধ্যে আসবে, কারণ আপনি একই রকম ফসল করছেন। তো কীটরাও বুঝে যাচ্ছে যে আপনি এখানে একই রকম ফসল বারবার করবেন, ওরা বারবার এখানে আসবে খেতে। কিন্তু আপনি যদি ফসল পরিবর্তন করেন, ফসল পরিবর্তন করলে কি হবে, দেখা যাবে যে ওরাও কিন্তু একটা ধাঁধিয়ে যাবে ব্যাপারটা, যে না এখানে তো আর সেই গম গাছ নেই, এবার আসছে শস্য গাছ, এবার আসছে একটা সবজি গাছ। তো সেখানে কিন্তু এই সমস্যাগুলো কিছুটা কীট লাগাটা কমানো যাবে। আরেকটা হচ্ছে, ধরে নিন আমরা এখন কেমিক্যাল ছাড়া মানে চাষবাস করব, যেটাকে আমরা বলি জৈব চাষ। তো বেশি পরিমাণ রাসায়নিক সার কিন্তু যদি মাটিতে যায়, সেটা আমরা ক্ষয়ক্ষতিগুলো কিন্তু অনেকভাবেই হয়। সেটা কিন্তু মাটি ক্ষয় করছে, জলে ক্ষয় করছে, এবং আমাদের কিন্তু হাওয়ার মধ্যেও কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে, যেটার জন্য কিন্তু এখন অনেক সময় আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা এই যে আমাদের যে চারিদিকে যে মানে ওয়েদারের বা ক্লাইমেটের যে পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যখন তখন একটা মেঘ ফেটে বৃষ্টি হচ্ছে, যখন তখন তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে বজ্রপাত হচ্ছে, যখন তখন খালি আকাশে বজ্রপাত হচ্ছে, প্রচুর লোক মারা যাচ্ছে। সেইগুলো কিন্তু সব কিছুই কিন্তু আমরা বিভিন্ন এই মাটি সংরক্ষণ না করার থেকেও কিন্তু এগুলো তৈরি হতে পারে। তো এটা একটা আছে। আরেকটা হতে পারে যে আমরা কিছু কন্ট্রোর বান্ড বলি। কন্ট্রোর বান্ড মানে হচ্ছে গিয়ে ধরে নিন যে অঞ্চলগুলোতে প্রচুর পাহাড়ি এলাকা আছে, যেখানে স্লোপ পার্সেন্টেজ 2 থেকে 10% হতে পারে, সেখানে আমরা কিছু মানে বান্ড করছি, যাতে কি যে যখন বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা মাটি যেন ধুয়ে না পড়ে যায়, তারা যেন এই এক একটা জায়গায় আটকিয়ে যায়, তাতে সেখানে আমরা যেন চাষবাসগুলো ঠিক করে করতে পারি।
মানে এটা আমরা অনেক সময় বলতে টেরেস ফার্মিং মানে টেরেসের মতন এই মানে ধাপে ধাপে কাটা আছে স্লোপটাকে, যাতে কি পুরো মাটিটা ওপর থেকে নিচে না চলে আসে, একটা ধাপের থেকে নিচের ধাপে নামবে, ওপর তার ধাপের থেকে নিচের ধাপে নামবে, এই পরপর করে নামবে। তো পুরো মাটিটা যদি ধুয়ে চলে যায় সেটা কিন্তু একটা মাটির ক্ষয়ের, এটা হচ্ছে গিয়ে মাটির স্লোপটাকে আমরা ম্যানেজমেন্ট করছি। তো এক একটা ধাপে কিন্তু আমরা এক এক রকম ফসল লাগাতে পারি। ধরে নিন যে ওপরের স্তরে সেখান থেকে হয়তো বেশি জলটা নিচে নেমে আসে, ওখানে হয়তো একরকম ফসল লাগাচ্ছি। যেখানে নিচের স্তরে বেশি জল এসে দাঁড়িয়ে যাচ্ছে, যেই ফসলগুলো বেশি জল সহ্য করতে পারে তাদের সেখানে লাগাচ্ছি। তো আমরা একটা স্লোপের মধ্যে বিভিন্ন ধরনের ফসল কিন্তু চাষ করতে পারছি এই টেরেস ফার্মিং মাধ্যমে। তো এগুলো যদি আমরা পদ্ধতিগুলো মানে করতে পারি, অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু মাটি সংরক্ষণ অনেকটাই কিন্তু করা যাবে। বেশ, এবার একটু জানতে চাইবো যে এটা তো অনেকটা খরচা সাপেক্ষ হতে পারে, সবার পক্ষে তো সম্ভব হবে না, চাষিদের পক্ষে। তো সরকারি কি কোনো পদক্ষেপ আছে এই মাটি সুরক্ষার ক্ষেত্রে? মাটি সুরক্ষার জন্য গভর্নমেন্ট মানে আমাদের ভারত সরকার একটি পদক্ষেপ নিয়েছিল, সে 1990 সালে বলতে পারি, যে ইন্টিগ্রেটেড ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম। ওয়েস্টল্যান্ড বলতে আমরা কি বুঝি, যে মাটির উর্বরতা হারিয়ে গেছে। ধরে নিন কোনো কারণে সেখানে হয়তো অনেক বছর ধরে অনাবাদি জমি, অনুর্বর জমি। হ্যাঁ, অনুর্বর জমি মানে কিভাবে হয়েছে সে অনুর্বর জমি, সেটা হচ্ছে ধরে নিন কোনো রকম কেমিক্যাল যদি সমস্যা হয়, ধরে নিন সেটা অম্লতা অনেক বেশি হয়েছে, সয়েল অ্যাসিডিটি, বা দিনের পর দিন সেখানে অম্লতা বেড়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো ম্যানেজমেন্ট করা হয়নি, ক্ষরবরতা অত্যাধিক বেড়ে গেছে, পিএইচ 8.5 উপরে উঠে গেছে, সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কি হচ্ছে, এই ধরনের মাটিতে আমরা মানে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার জন্য এরা কিন্তু আস্তে আস্তে এদের উর্বরতা কিন্তু হারিয়ে ফেলছে। তো দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর যদি এটা চলতে থাকে, ওই মাটিটা কিন্তু ওয়েস্টল্যান্ডে পরিণত হয়ে যাবে। এটা খালি মানে কেমিক্যালি হতে পারে না, ফিজিক্যালিও হলো। ধরে নিন আপনি কোনো জমিতে প্রচুর পরিমাণ আপনি পাওয়ার টিলার, ট্র্যাক্টর প্রচুর চাষ দিচ্ছেন, বেশি চাষের জন্য কিন্তু ভেজা মাটির মধ্যে যদি আপনি এগুলো বেশি পরিমাণ দেন, তখন কি হবে, এই মাটির কিন্তু আস্তে আস্তে মাটিটা শক্ত হয়ে যাবে। এই শক্ত হওয়ার জন্য কিন্তু ফসলগুলো কিন্তু ঠিক মতো বেড়ে উঠতে পারবে না, যেখানে কি হচ্ছে গোড়াগুলো ক্ষতিগ্রস্ত হবে, তারা মানে জল এবং খাদ্য নিতে পারবে না, বা কোনো কারণে সেই অক্সিজেন ঠিক মতন আদান প্রদান করতে পারবে না, এবং হচ্ছে গিয়ে যে জলটা ঠিক মতন অনুপ্রবেশ কিন্তু করতে পারবে না। তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে। তো এই জন্যই আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট এই ওয়েস্টল্যান্ডগুলোকে মানে ঠিক মতনই করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। এটাই হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল মাটি সুরক্ষার জন্য। তো আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। শেষে আপনার থেকে জানতে চাইবো যে এই মাটি সুরক্ষা নিয়ে আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলবেন, যেটা তারা নিজেদের হাতে কলমে নিজেরাই করতে পারবেন? মাটি সুরক্ষাটা যদি চাষি বিশেষে আমি বলি, চাষি বন্ধুদের বিশেষে বলি, সেটা হচ্ছে মাটি তারা হচ্ছে সবসময় টেস্ট করাবেন। যে এখন কিন্তু সয়েল টেস্টিং করা হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় সেটা করা হচ্ছে, তো ব্লক লেভেলেও করা হচ্ছে। তো চাষি ভাইরা আমাদের সবাই সয়েল মাটি পরীক্ষা করবেন। মাটি পরীক্ষা করার পর তারা হচ্ছে কি যে কী কী ফসল সেই মাটিতে লাগায় সেটা তুলনায় সে বলবেন, এবং কতটা পুষ্টির অভাব রয়েছে মাটিতে বা কোন পুষ্টিটা বেশি পরিমাণ রয়েছে সেই বুঝে তাকে যে বলা হবে যে এই পরিমাণ সার দিতে, সেই পরিমাণ কিন্তু তাকে মানে পদক্ষেপ নিয়ে কিন্তু চলতে হবে। তাহলেই কিন্তু চাষি বন্ধুরা কিন্তু মাটি সুরক্ষা করতে পারবে। বেশ, মাটি সুরক্ষা নিয়ে এতক্ষণ শুনছিলাম আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই অনুষ্ঠানের এই পর্বে। আমাদের আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব শেষ হলো। আজকের আলোচনার বিষয় ছিল মাটি সুরক্ষা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এইচওডি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU, ডক্টর মধুরিমা বণিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.